নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আর আজকে অনুষ্ঠান শুরু করার আগেই একটা সুখবর ইতিমধ্যেই অনেকে পেয়ে গেছেন। আর একটু বলে দিই, রাজ্যে 23শে এপ্রিল প্রথম দফার ভোট, 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। এর মধ্যে আজ দুপুরবেলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে যে প্রথম দফার ভোটে রাজ্যের 152টা কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারের নাম বাদ গিয়েছে, মানে যে 27 লক্ষ, তাদের মধ্যে যাদের আবেদন নিষ্পত্তি করা হবে 21শে এপ্রিল পর্যন্ত, এবং সেই নিষ্পত্তি করা নামগুলো পাঠানো হলে ট্রাইব্যুনাল থেকে, তারা ভোট দিতে পারবেন। অর্থাৎ 21শে এপ্রিল পর্যন্ত যারা 23শে এপ্রিলের ভোট দিচ্ছেন তাদের নাম চলে গেলে তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময় সীমাটা স্বাভাবিকভাবে 29 তারিখে ভোট, 27শে এপ্রিল পর্যন্ত। অর্থাৎ ট্রাইব্যুনাল নিষ্পত্তি করে দিলে, ছাড়পত্র দিলে ওই লোকজনেরা, ওই ভোটারেরা ভোট দিতে পারবেন। তবে ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে তারা ভোট দিতে পারবেন না। এই হচ্ছে গিয়ে আজকের খবর। এটা ভালো খবর কেন? কারণ এটা মন্দের ভালো খবর। অবশ্যই এই 27 লক্ষ যদি ফিরে আসতেন তাহলে আমরা আর অনেক বেশি খুশি হতাম। 27 লক্ষ হলো না, হয়তো এই যে ব্যাপারটা চলবে তাতে খুব বেশি কত আর হবে। খুব ছোট সেট আপে কাজ শুরু হয়েছে ট্রাইব্যুনালের। এর আগের মতন 600 জন জাজের তো নয়। তো আমার ধারণা 2 লাখ 3 লাখ মানুষ ভোট পাবেন, ভোট দিতে পারবেন। তবে এটাও মনে রাখতে হবে, এই যে 2-3 লাখ মানুষ ভোট দিতে পারবেন, তাদের একটা ভোটও কিন্তু অন্য কোথাও নষ্ট হবে না, সেটাও বলা বাহুল্য। তো এই হচ্ছে আজকের আমাদের যে ইনফরমেশন দেওয়ার ছিল। এবারে শুরু করছি মতামত। আজকের যে শীর্ষক সেটা হলো, ঘন ঘন মুখোশ বদলাচ্ছে বিজেপি। বিজেপি তার মুখোশ বদলাচ্ছে, নতুন চেহারা নিয়ে আসছে। হেরে যাবার আগে এমনটাই হয়। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম শুরু হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালিক। দেবীর দৃঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপ মহিষাসুরকে সদম্ভে বললেন, গর্জ গর্জ খনং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম মায়া তৈ হতত্রৈব গর্জিষ্যন্তাসু দেবতা। বাংলাটা হলো, রে মূঢ়, যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণ তুই গর্জন কর। আমি তোকে বধ করলে ইন্দ্র ইত্যাদি দেবতারা এখানে আনন্দ করবে। ঘটনাটা হচ্ছে এইটা। এবারে ওই বসিয়ে নিন আপনারা ক্যারেক্টারগুলোকে, কে কোথায় বসাবেন বসিয়ে নিন। বিষয়টা এটা যে ক্ষণে ক্ষণে মুখোশ পাল্টাচ্ছে, ক্ষণে ক্ষণে আলাদা আলাদা চেহারা নিয়ে হাজির হচ্ছে, আলাদা আলাদা কায়দা নিয়ে হাজির হচ্ছে। কিন্তু ওই ব্যাপারটা এরকম যে যা করবি কর, শেষ পর্যন্ত ফল কিন্তু নিশ্চিত হয়ে আছে। মানে তারপরে দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করছেন, আর খড়গনিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। আমাদের পুরাণ কথা গল্প উপন্যাসে বদ লোকেরা বিপদ দেখলে বা নিজেদের আসল চেহারাকে লুকোনোর জন্য মাঝে মধ্যেই মুখোশ পরা অবস্থায় আমরা দেখেছি তাদেরকে মুখোশ পরতে, আমরা দেখেছি আড়াল থেকে যুদ্ধ করতে, আমরা দেখেছি ছদ্মবেশে আসতে। যা কিছু দেখবেন ওই বদ লোকজনদের কারবার। বিজেপি এই রাজ্যে সেই কাজগুলো একের পর এক করে চলেছে। আমরা ভাবছিলাম নির্বাচন কমিশন এক সাংবিধানিক প্রতিষ্ঠান, এখন দেখছি সে একেবারে ডাইহার্ড বিজেপি। সে সকাল থেকে রাত অবধি যা করছে সবটাই বিজেপির হয়ে করছে।
বিজেপির জন্যই করছে। আমরা ভেবেছিলাম রাজ্যপাল, মাত্র গতকাল সেই লাটের বাট রাজ্যপাল নিজের মুখোশ খুলে একেবারে বিজেপির মতন প্রচারে নেমে পড়েছেন। আরে বাংলার উন্নয়ন কেন হচ্ছে না, বাংলা কেন জিডিপিতে পিছিয়ে পড়ছে তা নিয়ে একেবারে কেঁদে আকুল। সেই লাটের বাট জানেই না যে ওই সরকারি হিসেবে এখন কলকাতা দেশের 3 নম্বর মহানগর, যার জিডিপি এখন 3 নম্বরে। হ্যাঁ, বেঙ্গালুরুকেও ছাপিয়ে গেছে, তার উপরে আছে মুম্বাই আর দিল্লি। সেই লাটের বাট এটাও জানেন না যে গুজরাট বা মহারাষ্ট্রের গোটা 10 মোদি শাহের কৃপাধন্য ব্যবসায়ী গোষ্ঠীর সম্পদকে যদি বাদ দেওয়া হয় তাহলে গুজরাট বা মহারাষ্ট্রের জিডিপি বাংলার তলায় চলে যাবে। মানে ওই 2 গুজরাটি দেশের কজন ফোড়ে শিল্পপতির অ্যাকাউন্টে টাকা ভরে ভরে দেবেন, তারপর বলবেন দেখেছো কত উন্নয়ন। এ রাজ্য থেকে সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থার হেডকোয়ার্টারগুলো সরিয়ে নিয়ে চলে যাবেন অন্য রাজ্যে, তারপর বলছেন দেখছো কোনো উন্নয়ন নেই। এবং সেই কথা কে বলছেন? এক লাটের বাট, যিনি এ রাজ্যে এসেছেন কদিন হলো, দায়িত্ব নিয়ে এসেছেন বিজেপির হয়ে প্রচার করার, দায়িত্ব নিয়ে এসেছেন এ রাজ্যের সরকারের পেছনে কাঠি করার, এসে বুকনি ঝাড়ছেন। আচ্ছা, অসমেও তো নির্বাচন হলো, অসমেও তো একজন রাজ্যপাল আছেন, তো তাকে তো বলতে শুনেছেন কখনো যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে অসম 29টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 24 নম্বরে? বলেছেন সেখানকার রাজ্যপাল। পার ক্যাপিটা নেট ডোমেস্টিক প্রোডাক্টে 23-এর মধ্যে 18তম অসম, গড় গ্রামীণ মজুরিতে 18টা রাজ্যের মধ্যে 9ম, শিশু মৃত্যুর হারে 29-এর মধ্যে 19, 0 থেকে 5 বছরের শিশুদের মধ্যে খর্বকায় শিশুদের তালিকাতে 29-এর মধ্যে 20 নম্বরে আছে অসম, বেসিক ভ্যাকসিনেশন টিকে দেওয়ার তালিকাতে 29-এর মধ্যে 26-এ আছে, জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুর হারে 19-এর মধ্যে 19তম তারা, 15 থেকে 29 বছরের মহিলাদের শিক্ষার ক্ষেত্রে 29-এর মধ্যে 17। এগুলো সব অসমের তথ্য, ডবল ইঞ্জিন সরকারের তথ্য, যা বের করেছে দেশের সরকার। কই অসমের রাজ্যপাল নির্বাচনের আগে এ নিয়ে একটা কথাও বলেছেন? বাংলার রাজ্যপাল কেন বলছেন? প্রচার করছেন। বিহারের নির্বাচনের আগে সে রাজ্যের লাট সাহেব একটা কথাও বলেছেন? বলেননি। কেন বলেননি? কেন পশ্চিমবঙ্গেই বলছেন? বলছেন কারণ তিনি ওই লাটের বাটের মুখোশটা পরে আছেন, আসলে উনি একজন বিজেপির প্রচারক। এরকম মুখোশ এক জায়গাতে নয়, মুখোশের ফ্যাক্টরি তো উনিজির আছে। ওদের এপস্টিন ফাইলে অভিযুক্ত মন্ত্রীকে মন্ত্রিসভাতে রেখে দিয়েছেন, এবারে মহিলা বিল নিয়ে কেঁদে কোকিয়ে মরে যাচ্ছেন। এখনই আনতে হবে। 4টে রাজ্যের ভোট চলছে, প্রচার চলছে, বিরোধীরা ব্যস্ত, উনি এখনই আনবেন। সেই উনিজি এসে আগে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম বলে চিৎকার করতেন, এখন বলছেন জয় মা কালী। তার মানে কি এটা যে উনি কালীভক্ত হয়ে গেছেন? আসলে উনি কালীভক্তের মুখোশ পরে ভোট ভিক্ষেতে নেমেছেন। সেদিন আবার আর এক কাণ্ড, উনি যে কি দুঃখ, বাংলা কেন মাছে স্বয়ং সম্পূর্ণ নয়, যেন উনি পারলে এখন ইলিশ মাছ ভাজা খাবেন। মানে এ রাজ্যে কেন অন্ধ্র বিহার থেকে মাছ আসে ওনার জানাই নেই, যে গুজরাটে পেঁয়াজ মহারাষ্ট্র থেকে আসে, গুজরাটের তুলো মহারাষ্ট্র থেকে আসে, গুজরাটের তেঁতুল তামিলনাড়ু থেকে যায়, গুজরাটের ডাল মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এমনকি বাংলা থেকে যায়। কেন? কারণ ওনারা যা খান, ওই ধোকলা রোটলা পোটলা ইত্যাদি, তার চেয়ে কম ওনারা উৎপাদন করেন। সমস্ত কটা রাজ্যেরই কিছু না কিছু ব্যাপারে এটা থাকবে। কাজেই একটা রাজ্য যা খায় না, উৎপাদন না করতে পারাটা নতুন কিছু নয়, অস্বাভাবিকও নয়। আমাদের রাজ্যে পার হেড ফিশ কনজামশন, ওটা মোদিজির বোঝার ব্যাপার নয়। আমরা মাছে ভাতে বাঙালি, মাথা পিছু মাছ খাওয়ার হার সবচেয়ে বেশি, তাই আমাদের এখানে মাছের চাহিদা বেশি। উৎপাদনের পরেও সেই মাছ আনাতে হয়, সেটাতে দোষ কোথায়? কিন্তু কথা সেটা নয়, কথা হলো বাঙালির মাছ খাওয়া নিয়ে উনি চিন্তিত। বাপরে, সেই উনি যার দল হামলা করে মাছের দোকান বন্ধ করে দেয়, মাংসের দোকান তুলে দেয়, সেই দল যারা দেশ জুড়ে মানুষকে নিরামিষ খাওয়ার ফতোয়া দেয়, যারা বাঙালিদের এই আমিষ খাওয়াকে ঘৃণা করে, আসলে উনি নির্বাচনের আগে আর একটা মুখোশ পরার চেষ্টা করছেন, উদার হবার জন্য উদার মুখোশ। 100% ফ্যাসিস্ট এখন তাল বুঝে উদার হবার চেষ্টা করছেন। বাংলা ভাষা নিয়ে কথা বলছেন, চুলায় চুলায় বাজবে জুয়ের ভিড়ি, মানে কেলেঙ্কারি কাণ্ড। চিনি বাংলা ভাষায়, বঙ্কিম দা যে বলে, সে বাংলা ভাষা নিয়ে কথা বলছে।
বাংলা ভাষা নাকি শুদ্ধ থাকছে না, আপনাদের বাংলা ভাষাকে শুদ্ধ করতে হবে, গতকাল বলেছেন। বোঝো, বাংলা ভাষা শুদ্ধ করবেন। আবার ধরুন স্বপন দাশগুপ্ত সারাটা বছর দিল্লিতে থাকেন, সাংবাদিক মানুষ, রাজ্যসভায় ঢুকেছিলেন, ভালো ছিলেন, এখন গলা খাঁকারি দিয়ে সোনার বাংলা গড়ার জন্য রাসবিহারীতে নেমে পড়েছেন। নামুন, অসুবিধে কি, গণতান্ত্রিক অধিকার। কিন্তু তিনি নাকি খুব অবাক, হ্যাঁ খুব অবাক, মাছ মাংস এসব আবার নির্বাচনের ইস্যু হয় নাকি? তৃণমূল এই মাছ মাংস নিয়ে ভোট লড়ছে, উনি নাকি সাংবাদিক। জানেনই না যে ওই দিল্লিতে বিজেপির হনুমান দলের গুন্ডারা সিআর পার্কের মাছের দোকানে হামলা চালিয়েছিল? উনি জানেন না যে দিল্লিতে নবরাত্রির সময়, মানে দুর্গাপুজোর সময় মাছ মাংস দোকান রেস্তোরাঁ সব বন্ধ করে দেওয়া হয়? উনি জানেন না যে সেই দুর্গাপুজোর সময় অষ্টমীতে মাংস খাওয়াটা বাঙালিদের রীতি নীতি রেওয়াজ, বাঙালিয়ানা না? উনি ন্যাকা চৈতন্য, এসব কিছুই জানেন না। ভুল ভাবছেন, উনি জানেন। উনি মুখোশ পরেছেন, এক উদার হবার মুখোশ। মাত্র 1 বছর আগে বিহারে তেজস্বী যাদব মাছ খেয়েছিলেন, তাও আবার নবরাত্রির সময়। অন্য কেউ নয়, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন নবরাত্রি শ্রাবণ মাসের মতো পুণ্য দিনগুলোতেও যারা আমিষ খান তাদের ভোট দেবেন। বিহারে আর এক রকম মুখোশ, অন্য মুখোশ। বাংলাতে আর এক মুখোশ। শর্ট প্রবঞ্চকেরা রোজ ঘন্টায় ঘন্টায় মুখোশ বদলায়। প্রধানমন্ত্রী শ্রাবণ মাসে নিরামিষ খাবার কথা বলতেই পারেন, কিন্তু যারা আমিষ খায় তারা পাপ করছে। তার সীমাহীন অজ্ঞতার বহু কাহিনী, মূর্খামির বহু গল্প আমরা জানি। সেই অজ্ঞতার পরিচয় আবার দিয়েছিলেন সেবার। নবরাত্রি আর শ্রাবণ মাসের পুণ্যদিনে আমিষ খাবার যারা খায় তারা যে পাপী, সেই কথা বলেছিলেন। এর আগে নকড়া ছকড়া বিজেপি RSS নেতারা বলতো বিহারে, সেটা প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন। শুনেই আমার বিবেকানন্দের কথা মনে পড়েছিল। উনি বলেছিলেন, ওই যে হিমালয় পাহাড় দেখছো, ওর উত্তরে কৈলাস, সেটা বুড়ো শিবের প্রধান আড্ডা। ওই বুড়ো শিব ডমরু বাজাবেন, মা কালী পাঁঠা খাবেন, আর কৃষ্ণ বাঁশি বাজাবেন। এদেশে চিরকাল যদি না পছন্দ হয় সরে পড়ো না কেন। হ্যাঁ, পাঁঠা খাওয়া না পছন্দ হলে সরে পড়ুন, ফালতু কথাবার্তা বন্ধ করুন। মানুষ তো ভোট দিয়েছে কাজের হিসেব দেখিয়ে। ভোট চান, মানুষ কি খাবে কি খাবে না তা ঠিক করে দেওয়ার জ্যাঠামশাই আপনি নন। যে দেশ আপনারা চালাচ্ছেন তার সম্বন্ধে একটু জেনে নিন। 2011-র হিসেব বলছে আমাদের দেশের 71% মানুষ আমিষ খায়, মাংস খায়, মানে খেতে চায়, বিরিয়ানি চায়, আর 29% মানুষ নিরামিষাশী। এবং যতই ভেজ ভেগান এসবের কথা চলুক না কেন, আমিষ খাবারের কদর বেড়েই চলেছে। ঘরে 100% নিরামিষ মানুষ সন্ধ্যেতে মাটন বিরিয়ানি মেরে দেয় টুক করে। আমিষ খায় বা খেতে চায় যারা, তাদের তালিকার মাথায় তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কেরল, অসম। একটাও, এই অসম ছাড়া একটাও আপনাদের দখলে নেই। মোটা ভাইদের দেশ গুজরাটে 100-তে 60 জন নিরামিষ খায়, 40 জন আমিষ খায়। যোগীজির উত্তর ভারতে 53 জন আমিষ, 47 জন নিরামিষ। গোটা দেশের বেশিরভাগ মানুষ আমিষ খায় বা খেতে চায় বলেই নিরামিষ খাবার নিয়ে ঠাট্টা করা যায় না। আবার বিরিয়ানি মানেই মুসলমানদের খাবার, এরকম বলেই ভক্তকুল আরেক ধরনের এজেন্ডা তৈরি করতে চান। কাজেই এই বাংলাতে সেটা তো নির্বাচনী ইস্যু হবে। স্বপন দাশগুপ্ত গলা খাঁকারি দিয়ে ওসব কোনো ইস্যু না বললেও হবে। না বুঝলে নারাবাগচির ছবি দেখুন, তিনি মাছ ঝুলিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন। আসলে একটা মুখোশ পড়ার চেষ্টা চালিয়েছেন, সেই উদার হবার একটা চেষ্টা। হ্যাঁ, সেই কবে থেকে বাংলা জয়ের নানান চেষ্টা করতে করতে এই 2026-এ এসে বিজেপি বুঝেছে যে বাংলা দীর্ঘ লড়াই লড়েছে সনাতনীদের বিরুদ্ধে। এই বাংলা, আমাদের বাংলা, হ্যাঁ, সনাতনীদের বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াইটা লড়েছে, কনজারভেটিভদের বিরুদ্ধে। সনাতন মানে যারা হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদকে রক্ষা করতে চায়, যারা সেই ব্রাহ্মণ্যবাদকে ধরে রাখতে চায়, যারা সমস্ত কিছু শাস্ত্রমতে রেখে দিতে চায় তাদের কন্ট্রোলে। যা কিছু জ্ঞান তা শাস্ত্র গ্রন্থে আছে, আর আমরাই তার রক্ষাকর্তা, এই কথা বলতেন সনাতনীরা, বলেন সনাতনীরা। তার বিরুদ্ধেই বাংলার নবজাগরণ এসেছিল। নতুন ভারতের কল্পনা করেছিলেন বিবেকানন্দ, যেখানে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একরাশ ঘৃণা আছে। রামমোহন থেকে বিদ্যাসাগর এই সনাতনীদের বিরুদ্ধে লড়েছেন। কাজেই সেই ইতিহাস ভূমিতে এসে এবারে বিজেপি নতুন মুখোশ, উদারবাদের মুখোশ। ওনারা হঠাৎ বুঝতে পেরেছেন যে এরে সব দিয়ে হবে না। ওধারে এক শুভেন্দু অধিকারী, তিনি সারাটা দিন ধরে সনাতনী 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 বলে চিৎকার করে যাচ্ছেন, আর এনারা উদার হবার চেষ্টা করছেন। স্বপন দাশগুপ্ত, ওই যে আগেই বলেছিলাম,
সমস্ত শর্ট প্রবঞ্চকেরা মুখোশ পরে কার্য উদ্ধারের জন্য কাজ করে। রাবণ সন্ন্যাসীর ভেগ ধরে নারী হরণের জন্য, মহিষাসুর ভেগ বদলায় যা দুর্গাকে যুদ্ধে হারানোর জন্য, মেঘনাদ মেঘের আড়াল থেকে আক্রমণ করে, অন্যায় আক্রমণ। বিজেপিও ঠিক তাই। তারা মেঘালয় থেকে নাগাল্যান্ড বা মিজোরামে গরুর মাংস নিয়ে কোনো কথা বলবে না গোয়াতে, কিন্তু উত্তর ভারতে তাদের গোরক্ষার জন্য বাহিনী আছে, মানুষকে পিটিয়ে মেরে গরু রক্ষার বাহিনী। এই বাংলা দখলে নেমে সেই মুখোশ বিজেপির অস্ত্র। হ্যাঁ, আমরা দেখছি, বাংলার মানুষ এই নৌটাঙ্কি দেখছেন। 4 মের পরে বুঝতে পারবেন হুট বলতে ঝুট দিল্লি থেকে এসে বাঙালির বুদ্ধিকে চ্যালেঞ্জ করাটা কিন্তু কোনো কাজের কথা নয়। ভাবুন, ভাবতে থাকুন। আর আজকে আমাদের 0 আওয়ার দেখবেন, কারণ 0 আওয়ারে বাংলার সমীক্ষা 2জন সমীক্ষককে আমরা নিয়ে আসব। আপাতত এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।